Okay. So, Assalamu alaikum and very welcome today's session. Basically, আজকে আমরা রেভিনিউ রিকগনিশন এই রেভিনিউ নিয়ে আজকে আমরা কাজ করব। সো আপনাদের কাছে মনে হতে পারে যে রেভিনিউ আসলে একটা বিজনেসের টপ লাইন, তো এইটা রিকগনিশন ক্রাইটেরিয়া কি? সো আমাকে কেউ একজন কি হেল্প করবেন, বলতে পারবেন যে এই রেভিনিউ রিকগনিশনের আগের একটা আইএস ছিল, এটা কোন আইএস ছিল, কেউ বলতে পারবেন? হ্যাভ এনি আইডিয়া? বলেন তো প্লিজ, কোন আইডিয়া আছে কিনা? স্যার 18 নাকি? হ্যাঁ, এটা ছিল হচ্ছে মূলত আপনার আইএফআরএস, মানে IS 18 ছিল মূলত। হ্যাঁ, তো IS 18 থেকে আমরা এখন মূলত এটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এটা ছিল এক সময় IS 18। আইএস এইটিনের নাম ছিল হচ্ছে আপনার রেভিনিউ, ঠিক আছে? সো এই রেভিনিউর যে ইস্যুটা ছিল, এইটা চেঞ্জ হয়ে এখন চলে আসছে এখন, মানে বেশ কয়েক বছর। এই IS 18 এর জায়গায় IS 18 এবং IS 11, এই দুটো আইএস একসাথে করে আমরা নতুন একটা আইএফআরএস পেয়েছি, যে আইএফআরএসটার নাম হচ্ছে IFRS 15। তো IFRS 15টা ইজ 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 দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা আইএফআরএস। হ্যাঁ, তো আমরা এই আইএফআরএসটাই এখন দেখব আপনাদের, এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিক্যালি আমাদের ক্লাসটার নামই হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং আইএফআরএস কমপ্লাই করে এবং অন্যান্য রুলস এবং রেগুলেশন কমপ্লাই করে আমরা এটা করব। সেই কারণে আমরা এইটার ক্ষেত্রে যেটা করি, আপনারা খেয়াল করেছেন, শুধুমাত্র পিপিটি বা কোনো স্লাইড দেখাই না, একই সঙ্গে সঙ্গে দুইটা কাজ করি। একটা হচ্ছে যে আমরা রিয়েল একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে অ্যানালাইসিস করি, এবং সঙ্গে সঙ্গে আবার হচ্ছে আমরা একটা স্লাইডেও থাকি, যে আমরা দেখাই যে আইএফআরএস এর কম্পোনেন্টটা কিভাবে হয়। সো লেট স্টার্ট দিস গ্রস রেভিনিউ বেসিক্যালি আপনার, আমাকে কেউ একজন বলেন তো যে আপনাদের প্রতিষ্ঠানে এই যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেন, গ্রস রেভিনিউ আর হচ্ছে নেট রেভিনিউ, এই জিনিসটা আসলে কি বোঝা যায়? হ্যাভ ইউ এনি আইডিয়া? এই যে গ্রস রেভিনিউ বলছি, এটার মানে কি বলেন তো? এই যে বললাম স্যার, গ্রস কস্ট রেভিনিউ। রেভিনিউতে ভ্যালু মানে ভ্যাট ভ্যাট অ্যাডেড থাকে, ভ্যাট বা কোনো আচ্ছা, ট্যাক্স আচ্ছা। এইটা অ্যাড থাকে। জি। বাট নেট রেভিনিউতে শুধু আমার যেটা সেল প্রাইস নির্ধারণ করা হয় উইদাউট ভ্যাট আর সোর্স ট্যাক্স। হ্যাঁ, এম আই রাইট একদম। স্যার? রাইট, রাইট, একদমই। আমি এখানে একটু আপনাদেরকে অ্যাড করি। আমি একটা প্রতিষ্ঠানে যখন ফাইন্যান্স ডিরেক্টর বা সিএফ হিসেবে জয়েন করি, তখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে সেলসের যে ইনসেনটিভ ক্যালকুলেশন হয় বা টার্গেট ক্যালকুলেশন হয়, সবকিছু এই গ্রসের উপর হতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখেন এইখানে একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমাদের রেভিনিউই না, এটা কিন্তু আসলে গভর্নমেন্ট গভর্নমেন্টের একটা, আপনার একটু ইয়েটা মিউট করে দেন, ইকো হচ্ছে একটু। হ্যাঁ, তো গভর্নমেন্টের যে ইয়ে থাকে না আপনার, গভর্নমেন্টের হয়ে আমরা ভ্যাট কালেকশন করছি, আমরা কিন্তু কালেক্টরের ভূমিকা পালন করছি। সো আমাদের রেভিনিউ কিন্তু এই নেট রেভিনিউ ইজ আওয়ার রেভিনিউ। সো আমরা যে কোনো ইনসেনটিভ, যে কোনো ধরনের ক্যালকুলেশন বা যে কোনো রেশিও অ্যানালাইসিস কিন্তু আমরা নেট সেলস নিয়েই করার কথা, বা নেট রেভিনিউ। তো এই জিনিসটাই আপনাদেরকে বললাম যে অনেকে এই জিনিসটা, আমি ওই অর্গানাইজেশনে অনেক ধরনের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আগে কাজ করেছে, তারপরেও তারা এটা কোনো কারণে খেয়াল করে নাই। খেয়াল না করার কারণে কি হয়েছে, দীর্ঘদিন ধরে কিন্তু আপনার হচ্ছে ইনসেনটিভ বেশি দেওয়া হচ্ছিল। ঠিক আছে, ইনসেনটিভ যখনই আপনি ইয়ের উপরে করছেন, যখনই আপনি হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে আপনি যখন হচ্ছে বড় একটা ফিগারের উপর ক্যালকুলেশন করছেন, এইটার অ্যামাউন্টটা কিন্তু আপনার, এটা যদি লেটসে বললো হচ্ছে 0.25% হচ্ছে ইনসেনটিভ, লেটসে মানে এক এক 1%-এ 4 ভাগের 1 ভাগ, তাহলে এই অ্যামাউন্টের উপর যে অ্যামাউন্ট আসবে, ডেফিনেটলি নিচের নেটের উপরে এটা নিশ্চয়ই কম আসবে। সো এটা একটা ভুল ছিল। তো এই এই জিনিসগুলো আমাদের, ছোটখাটো জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে আসলে অন প্রিন্সিপাল এবং আইএফআরএস কি বলছে। আইএফআরএস বলছে যে বেসিক্যালি ইয়োর রেভিনিউ ইজ বেসিক্যালি নেট রেভিনিউ, আর এটা হচ্ছে আপনি কালেক্টরের ভূমিকা থাকেন, মানে গভর্নমেন্টের হয়ে আপনি এটা কালেকশন করেন। এইটা আপনার একটা ফিডুশিয়ারি ক্যাপাসিটিতে, আপনার সাথে একটা, যেহেতু আপনি হচ্ছে একটা নিবন্ধিত প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এটা বড় প্রতিষ্ঠান। আমি এর পরের দিন নেক্সট ক্লাসে ট্যাক্স ভ্যাটে চলে যাব, আমাদের এই ক্লাসে ট্যাক্স ভ্যাটেরও কিছু ক্লাস থাকবে। তো আমরা নেক্সট ক্লাসে ট্যাক্স ভ্যাটে যাব, তখন দেখতে পারবেন যে ভ্যাট ইজ বেসিক্যালি, আমাদের যে পুরনো আইনটা ছিল 1991 সালের আইন, এই ভ্যাট আইনটা চেঞ্জ হয়ে ভ্যাটের যে নতুন অ্যাক্ট আসছে, এটা আগের অ্যাক্ট ছিল, এই একটা হচ্ছে 2000
আপনার হচ্ছে 12 সালের আইন, বাট এটা অ্যাপ্লিকেশন হয়েছে হচ্ছে অনেক মডারেশনের পর 2016 সালে একবার চেষ্টা হলো। ফাইনালি সেটা 2019 সালে আমরা এই ভ্যাটের আইনটা অ্যাপ্লিকেশন দেখলাম। সেখানে আমরা দেখবো যে আসলে আমরা কিন্তু এই ভ্যাট কালেকশনের একটা ফিডুশিয়ারি ক্যাপাসিটিতে দায়িত্ব পালন করি। এবং কোনো কোনো জায়গায় আপনার হচ্ছে যে আরো কিছু ইস্যু থাকবে, সেটা দেখাবো যে কারা এই ভ্যাটটা কালেকশন করবে, কাদের করতে হবে না, কি প্রক্রিয়ায়, কোন প্রোডাক্টের উপর ভ্যাট আছে, কোনটার ভ্যাট নেই, এগুলো আমরা দেখবো। আপাতত IFRS 15 এর জন্য আসলে এই জিনিসটা ইম্পর্টেন্ট না। আমাদের এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে রেভিনিউ ফিগারটা আমরা দেখলাম এখানে, যে ফিগারটা আছে এখানে, ফিগারটা থাউজেন্ডের ফিগার, বাট থাউজেন্ড ফিগারের পরেও যদি আমরা বলি সেখানে হচ্ছে কত, এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 53 লাখ। তার মানে 7,000, 7,233 টাকার একটা হচ্ছে ফিগার এখানে আমরা দেখতে পাচ্ছি, টার্নওভার, গ্রস রেভিনিউ। আর নেট রেভিনিউ হচ্ছে 6,274। আমাদের কোশ্চেন হচ্ছে এই 6,274 যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আসলে কিভাবে আসলো, এইটার হচ্ছে যে রিকগনিশন কি, এটা রিকগনিশনটা কিভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে এইটার আবার এর সাথে সাথে আরো কি কি ইস্যু জড়িত সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো সে জায়গায় দেখেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের হচ্ছে আইএফআরএস এর আলোচনায়। সেটা হচ্ছে আইএফআরএস কে আমরা বলছি হচ্ছে আইএফআরএস 15। আইএফআরএস 15 কি? আইএফআরএস 15 হচ্ছে আমরা এখানে আমরা দেখতে পাবো যে আমাদের আইএফআরএস 15-এ আমরা কি কি দেখবো, যে রেভিনিউ কিভাবে রিকগনিশন হয়, এইটাই হচ্ছে আমাদের মূল ইস্যু থাকবে। তো আপনারা খেয়াল করেন, আমরা পরপর আলোচনা করছি, আলোচনা করে আস্তে আস্তে আগাচ্ছি যে আমরা কিভাবে এটা করতে চাই। তো প্রথম হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে এই রেভিনিউর এই আইএফআরএস টার নাম হচ্ছে রেভিনিউ ফ্রম কন্ট্যাক্ট উইথ কাস্টমার। সো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে এই টার্মটা কন্ট্যাক্ট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর ডেফিনেটলি রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে এখানে কাস্টমার ইম্পর্টেন্ট, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এটার ক্ষেত্রে আইএফআরএসটা কি হবে। এই আইএফআরএস এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুইটা জিনিস এখানে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে আপনার নেচার অফ কন্ট্যাক্ট। এখানে বলছে টু এস্টাবলিশ দ্য প্রিন্সিপাল, হ্যাঁ, দ্যাট অ্যান এন্টিটি শ্যাল অ্যাপ্লাই টু রিপোর্ট ইউজফুল ইনফরমেশন টু দ্য ইউজার। এই ইউজার মানে কি বলেন তো? এই যে বললাম ইউজার, এই ইউজার মানে কি? আপনারা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যদি মনে থাকে, এই ইউজার মানে কি বলেন তো? কাদেরকে বলা হচ্ছে ইউজার এটা? আর যারা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এই মানে দেখে ডিসিশন স্যার নেবে। স্যার এক্স্যাক্টলি, স্টেক হোল্ডার। হ্যাঁ, মানে ওভারঅল স্টেক হোল্ডার, রাইট। মানে যে দুজনের অ্যান্সারই রাইট। একজন বলছে যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবেন ওদের থেকে শুরু করে সমস্ত যারা, মানে স্টেক হোল্ডার বলে সব কভার করা যায়। ইউজার মানেই হচ্ছে আমাদের যারা শেয়ার হোল্ডার, বোর্ড অফ ডিরেক্টর, তারপরে হচ্ছে এনবিআর, তারপরে বাংলাদেশ ব্যাংক সহ আমাদের সমাজের লিস্টেড কোম্পানি হলে তো, স্কয়ার যেহেতু লিস্টেড কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্স আরো বড় কোম্পানি। সো ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাবাউট দ্য নেচার, দেখেন খেয়াল করেন নেচারের কথা বলছে। নেচার মানে এই ইনকামের নেচারটা আপনার ইম্পর্টেন্ট, অ্যামাউন্ট ইম্পর্টেন্ট, টাইমিং ইম্পর্টেন্ট, এবং এইটা হচ্ছে এবং আনসার্টেনিটি। আনসার্টেনিটি নিয়ে আরেকটা ইস্যু আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাকে রিসেন্টলি, খুব খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, রিসেন্টলি একজন খুব সিনিয়র ব্যাংকার, একটা একটা উনি ব্যাংকে ছিলেন, এখন একটা এনবিএফএ আছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। তো ওনাদের সিএফও আমাকে ফোন করছেন যে তাদের বোর্ড এমডি চাচ্ছে যে তাদের একটা পুরনো কালেকশনের 4.5 কোটি টাকার একটা টাকাটা আনকালেক্টেবল হচ্ছে। তো এখন ধরেন আহ, এইটা এইটা দেখেন, এক তো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন, অনেক কিছুই কিন্তু তাদের জন্য প্রযোজ্য, তারপরেও তাদের ম্যানেজমেন্ট চাচ্ছেন যে এই 4.5 কোটি টাকা, এইটা যেহেতু অফসেট হয়ে যাবে, এটা লস হবে, এইটাকে ডেফার করা যায় কিনা। তার মানে তারা হয়তো এবছর দেখালো লেটসে 50 লাখ টাকা লস দেখাবে, তারপরের বছর 50 লাখ দেখাবে, এরকম করে তারা বলছে 8-9 বছর এই লসটাকে আনবে, কারণ তাদের অলরেডি ব্যবসা ভালো না এবং অনেক চ্যালেঞ্জ আছে। তাই আমি বলছি ভাই আপনার কি মনে হয়, প্রথম বলে আমি তো ভাই এটা তো কোনোভাবে একসেপ্টেবল। আমি বলছি, কেন একসেপ্টেবল না? অ্যাকসেপ্টেবল না, প্রথম কারণ হচ্ছে যে এটা তো আসলে আইএসআইএফআরএস অনুযায়ী হবেই না, কোনো নর্মসেও আসে না। তখন আমি বললাম যে এক্সপেক্টেড ক্রেডিট লস নামে একটা টার্ম আছে IFRS 9-এ, ওইটা কি আপনারা জানেন কিনা? বলে হ্যাঁ, আমি আসলে ওইভাবে খেয়াল করিনি আগে। আমি বললাম তাহলে আপনি বলেন
যে আমরা প্রভিশন আনকালেক্টেবল, এটা একটা প্রভিশন আছে না, আপনারা খেয়াল করবেন, আমরা বলি না যে প্রভিশন ফর ব্যাড ডেট, ওইটা না 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 জানলেও তো ওই প্রভিশন ফর ব্যাড ডেট এই কথাটা সবাই পরিচিত না? প্রভিশন, প্রভিশন ফর ব্যাড ডেট, এটা কি শুনেছেন না সবাই? জি স্যার। এর মানে কি বলেন তো? প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? প্রভিশন ফর ব্যাড ডেট মানে এই যে আমি একটু আগে বলছি যে একটা অ্যামাউন্ট, জি, একটা অ্যামাউন্ট আসবে, সেই অ্যামাউন্টের নেচার, অ্যামাউন্ট, টাইমিং জানলাম, কিন্তু এই টাইমিং এর টাকাটা, এই রেভিনিউর টাকাটা কি প্রপারলি 100% আপনার ঘরে আসবে কিনা? ধরেন আমাদের পৃথিবীর কোনো ব্যবসায়ী তো আসলে 100% ক্যাশে ব্যবসা হয় না। তো দেখা যায় ক্যাশ ব্যবসার সঙ্গে সঙ্গে ক্রেডিট ব্যবসাও খুবই প্রচলিত এবং হয়, ক্রেডিট ব্যবসা হয়। এন্ড ক্রেডিট ব্যবসা করতে গেলে সবসময় যে এই ক্রেডিটের 100% কালেকশন হবে, নট নেসেসারিলি। এই কারণে রেভিনিউর আনসার্টেনিটি, রেভিনিউ আসবে কি আসবে না, এইটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে আইএফআরএস এর প্রথম যে এখানে স্লাইডেই আমরা বুঝতে পারলাম যে রেভিনিউর কন্ট্যাক্ট, রেভিনিউ রিকগনিশন কন্ট্যাক্ট ইম্পর্টেন্ট, কোন টাইমিং, টাইমিং ইম্পর্টেন্ট, আনসার্টেনিটি অফ রেভিনিউ, এবং পরে বলছে এন্ড দ্য ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো, হ্যাঁ মানে টাকাটা আনসার্টিনিটি নাই, কিন্তু ক্যাশ ফ্লো কি 1 বছর পরে 1 মাস পরে আসবে, নাকি 2 মাস পরে আসবে, নাকি এটা 6 মাস পরে আসবে? সো ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে পদ্মা সেতু হলো, পদ্মা সেতু হওয়ার যে প্রক্রিয়া হয়েছে এর ভিতরে আপনারা নিশ্চয়ই মনে আছে মালয়েশিয়া, চায়না, এরা কিছু প্রপোজাল দিয়েছিল। আপনাদের মনে আছে কি প্রপোজাল দিয়েছিল বলেন তো? যখন ওয়ার্ল্ড ব্যাংক চলে গেল, হ্যাঁ, তখন মালয়েশিয়া, চায়না কি প্রপোজাল দিয়েছিল বলেন তো? মনে আছে আপনাদের? শোনা যাচ্ছে? না স্যার, আচ্ছা, মনে নেই। তারা বলছিল যে এই পদ্মা ব্রিজটা তারা তৈরি করে দিবে, তৈরি করে দিলে তারা হয়তো 30 ইয়ার্স ধরে এটা কালেকশন করবে, মানে তারা বলছে যে আমরা এটা করে দিব, তো গভর্নমেন্টের কোনো টাকা লাগবে না, 100% টাকা তারা তৈরি করবে, কিন্তু তারা এখান থেকে রেভিনিউ কালেক্ট করবে। এখন যে টোল আছে না, এই গভর্নমেন্ট তৈরি করছে, তো আমরা যে সেতু পার হচ্ছে এই টোলটা কিন্তু গভর্নমেন্টই কালেক্ট করছে, গভর্নমেন্ট কালেক্ট করে এই টাকার থেকে লোন রিপেমেন্ট করবে, এটাই হচ্ছে তাদের কথা। কিন্তু ওই যে মডেলটা ছিল, ওই মডেল বলছিল যে পুরা পদ্মা সেতুই চাইনিজ অথবা মালয়েশিয়ান, এরকম আরো কয়েকটা দেশ মনে হয় কথা বলছিল, ইতালিও বোধহয় বলেছিল, আমি চাইনিজ এবং মালয়েশিয়ার কথা মনে আছে, তারা বলছে পদ্মা সেতু করে দিব, করে সমস্ত খরচটাই আমরা দিব, গভর্নমেন্টে 1 টাকাও দিতে হবে না, কিন্তু একটা সার্টেন ইয়ার ধরে, লেটস সে ওটা ক্যালকুলেশন করতো 30 ইয়ার্স বা 25 ইয়ার্স বা 20 ইয়ার্স, এরকম ধরে তারা এখান থেকে টোল নিয়ে ওই টাকাটা রেভিনিউ করবে। তার মানে ওই ব্যবসা, ওটা তো কোনো গভর্নমেন্ট করেনি, ওটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ। যেমন জি সারা পৃথিবীতে বড় বড় কাজ করে, সিমেন্স বড় বড় কাজ করে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যে অন্য দেশের বড় বড় কাজ করে, তো সেইখানেও কিন্তু তাদের প্রয়োজন হয় ক্যাশ ফ্লো, যে টাকাটা কবে আসবে। যেমন ধরেন আপনার একটা ব্যাংক বা একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যখন আপনার বাড়ি করার জন্য অথবা বাড়ি কেনার জন্য, অ্যাপার্টমেন্ট কেনার জন্য 19 বছর, 20 বছর, 10 বছর এরকম লোন দেয়, তো তাদের টাকাটা আসে কবে? আপনার আজকের জিরো পিরিয়ডে একটা ক্যাশ ফ্লো আপনাকে দিচ্ছে, আপনি একটা গ্রেস পিরিয়ড পান 2-3 মাস, 6 মাস বা 1 বছর, এরপরে প্রথম বছর বা তারপরে 6 মাস গ্রেস পিরিয়ডের পরে প্রতি মাসে মাসে করে আপনি পেমেন্ট করতে হয়, অথবা প্রতি 3 মাস করে পেমেন্ট করতে হয়। এই যে ইনস্টলমেন্ট পেমেন্ট করেন, তাহলে ওই প্রতিষ্ঠান যে আপনাকে আজকে টাকা দিচ্ছে সেইটার হচ্ছে পরবর্তীকালে কালেকশন। তার মানে এই আইএফআরএস এর ভিতরে এই ক্যাশ ফ্লো ইজ ইম্পর্টেন্ট, আনসার্টিনিটি অফ ক্যাশ ফ্লো ইজ ইম্পর্টেন্ট, টাইমিং ইম্পর্টেন্ট, অ্যামাউন্ট ইম্পর্টেন্ট এবং নেচার ইম্পর্টেন্ট। সো বোঝা গেছে আইএফআরএস এর এই আইএস 15 এর, আইএফআরএস 15 এর মেইন কন্টেন্টটা কি বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি আপনারা ক্লিয়ার হন, তাহলে আমরা পরের ইয়েতে যাই, আমরা আগাই সামনে। সেটা হচ্ছে, এখন আসেন আপনি, এইখানে বলেছে অলরেডি যে আইএফআরএস 11 এবং আইএফআরএস হচ্ছে 18 হচ্ছে এটাকে রিপ্লেস করছে। আর নিচে কিছু জিনিস আছে, এসআইসি, ইফরিক, এগুলো হচ্ছে ব্যাখ্যা। ইফরিক মানে হচ্ছে মানে এই এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আইএফআরএস কে বিভিন্ন সময় ইন্টারপ্রেট করে, এটাকে বলে ইন্টারপ্রিটেশন। সো ইন্টারপ্রিটেশন গুলো আপাতত অত জরুরি না, বাট এর সাথে অনেকগুলো ইন্টারপ্রিটেশন ছিল আগের আইএস 11। আইএস 11 কি ছিল কেউ বলতে পারবেন? হোয়াট ওয়াজ দ্য কন্টেন্ট অফ আইএস 11, কেউ বলতে পারবেন?
বলেন তো IS-11 এর কন্টেন্ট কি ছিল? এই যে IS-11 এর কন্টেন্ট কি ছিল, এটা কি ছিল? 18 তো বললেন রেভিনিউ ছিল। IS-11 কি ছিল? শোনা যায় না, না? এই আইএস স্যার ইলেভেন শোনা যাচ্ছে। জি জি জি। মনে নাই না? কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাকশন করা। এটা কি আপনি মানে সময় নিলেন কি আনমিউট করে ইয়ে করার জন্য নাকি? মানে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, হ্যাঁ, এটা কি আপনি সময় নিয়েছেন কি খুঁজলেন নাকি মাথায় ছিল? বেশ সময় পরে অ্যান্সার করলেন, স্যার একটু অন্য চিন্তা কাজে করলেন। ছিলাম তো এই জন্য ও আর আচ্ছা কি আচ্ছা, ঠিক আছে ঠিক করতেছিলাম। আছে। আচ্ছা, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট তার মানে, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট মানে হচ্ছে আমাদের যে দেশের রিয়েল এস্টেট কোম্পানি, এখানে কি যারা আছেন কেউ রিয়েল এস্টেট আছেন? রিয়েল এস্টেট কোম্পানিতে কেউ আছেন? রিয়েল এস্টেট কোম্পানি রেভিনিউ রিকগনিশন একটু ভিন্ন। আর আমরা যারা ধরেন অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করি, যেমন এফএমসিজি বা ফার্মা, তাদের রেভিনিউ আলাদা। তো এই IS-11 এবং IS-18 মিলে আমাদের নতুন আইএফআরএস আসছে, এটার নাম হচ্ছে IFRS 15। এবং এটা 2019 সাল থেকে, 19 সাল থেকে এটা বেসিক্যালি 19 সালের জানুয়ারি মাস থেকে এটা কিন্তু ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আর ইফরিক গুলো আপাতত আলাপ করলাম না, ইফরিক গুলো যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা দেখবো। এই ফ্রিকগুলো এখন নাই, নতুন করে এই এটা চেঞ্জ হয়ে গেছে, এখন IS-11 এবং IS-18 মিলে আমাদের আসছে। এখন দেখেন আমরা এই যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের সংখ্যাটা ইম্পর্টেন্ট, এন্ড এগ্রিমেন্ট বিটুইন টু অর মোর পার্টিস দ্যাট ক্রিয়েট এনফোর্সেবল রাইট অ্যান্ড অব্লিগেশন। এটুকু কাস্টমার আমরা বুঝি। কাস্টমার আসলে বেসিক্যালি আপনি হচ্ছে এ পার্টি দ্যাট হ্যাজ কন্ট্রাক্টেড উইথ দ্য এন্টিটি টু অবটেন গুডস অর সার্ভিস, মানে দ্যাট আর আউটপুট অফ দ্য এন্টিটিস অর্ডিনারি অ্যাক্টিভিটিস ইন এক্সচেঞ্জ অফ কনসিডারেশন। মানে আমি বিসলিউশন যদি বলি, আমি একটা প্রতিষ্ঠান বিসলিউশন, এখানে যদি বিসলিউশন একটা, আমাদের আমাদের আপনার হচ্ছে কাস্টমার যারা ট্রেনিং নিচ্ছেন, বা আমাদের যে সফটওয়্যার সেল করি, আমরা রিসেন্টলি RM গ্রুপের সাথে আপনার কাজ শুরু করলাম, তাদের সফটওয়্যার দিচ্ছি। এর আগে হচ্ছে আপনার এসএসএল কমার্স, হ্যাঁ, এসএসএল কমার্সের আমরা হচ্ছে সফটওয়্যার দিয়েছি। এর আগে হচ্ছে আপনার হচ্ছে MBM গার্মেন্টস এ দিয়েছি। তো এই সবগুলো আমাদের ব্যবসাটা হচ্ছে আইটি ব্যবসা। আর আমরা অন্যদের কাছে সেল করছি। সো আমাদের কাছে, যাদের কাছে আমরা সেল করছি, আমাদের অর্ডিনারি অ্যাক্টিভিটি হচ্ছে আইটি প্রোডাক্ট, আমরা তাদেরকে সেল করছি, অতএব এটাই আমাদের হচ্ছে রেভিনিউ। আর যার কাছে সেল করছে সে আমার কাস্টমার। একইভাবে আপনারা যে ট্রেনিং এ পার্টিসিপেট করছেন, এরাও আমার কাস্টমার। সো কাস্টমার সংজ্ঞাটা খুব ইজি, কিন্তু এখানে বলা আছে কারণ এই কাস্টমার সংজ্ঞাটা কখনো কখনো দেখবেন যে কনফিউশন ক্রিয়েট করবে। ইনকাম, এটা আমি আর পড়ছি না, আপনারা বুঝবেন। এই স্লাইডটা একটু পড়ে নিন। পারফরমেন্স অব্লিগেশন, এটা সামনে বলছি। এর সাথে রেভিনিউ, ট্রান্সফার প্রাইসিং এই ইম্পর্টেন্ট। আচ্ছা, ট্রান্সফার প্রাইসিংটা একটু আলাদাভাবে বলি, এটা একটু দরকার আছে। ট্রান্সফার প্রাইসিংটা যদি আমরা না বুঝতে পারি তাহলে সমস্যা হবে। তো ট্রান্সফার প্রাইসিং কি বলা হচ্ছে? ট্রান্সফার প্রাইসিং মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ কনসিডারেশন টু হুইচ দ্য এন্টিটি এক্সপেক্ট to be entitled in exchange of transferring promised good or service to a customer, excluding the amount collected on behalf of third parties। এই যে দেখেন, একটু আগে স্কোয়ার ফার্মা যে দেখলাম, যে হচ্ছে গ্রস রেভিনিউ, সেখান থেকে লেস দিলাম ভ্যাট, ভ্যাট বাদ দিয়ে তারপরে নেট রেভিনিউ বের করলাম। এই নেট রেভিনিউ দেখেন, এই ট্রান্সফার প্রাইসিং এ বলা আছে কি, যে দ্য অ্যামাউন্ট অফ কনসিডারেশন টু হুইচ অ্যান এন্টিটি স্পেক টু বি এন্টাইটেল ইন এক্সচেঞ্জ অফ ট্রান্সফারিং গুডস এন্ড সার্ভিস। তার মানে আপনি তাকে একটা প্রোডাক্ট সেল করবেন অথবা সার্ভিস দিবেন, তার এগেনস্টে যে টাকা পাবেন, এই টাকাটাকেই এই টাকার অ্যামাউন্ট পাবেন, সেটাকে ট্রান্সফার প্রাইসিং বলছে। আর এই ট্রান্সফার প্রাইসিং হবে হচ্ছে এক্সক্লুডিং থার্ড পার্টিস কালেকশন। তা থার্ড পার্টি কোনটা? ওই যে গভর্নমেন্ট, একটু আগেই বললাম যে গভর্নমেন্টের হয়ে আমরা ভ্যাট কালেক্ট করি, অতএব গভর্নমেন্টের হয়ে যদি ভ্যাট কালেক্ট করি ওটা থার্ড পার্টি। সো দেখেন, এটা কিন্তু অলরেডি IFRS এর সংজ্ঞার ভিতরে আছে। ট্রান্সফার প্রাইসিং এর সংজ্ঞা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সোফার কোনো কোশ্চেন না থাকলে আমি আগে, আপনার কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, হ্যাঁ প্লিজ। ওকে, তারপরে আসি আমরা। এখন IFRS 15-এ আসলে IFRS 15 ডিফাইন দ্য কোর প্রিন্সিপাল, কি বলছে, অ্যান এন্টিটি রিকগনাইজ রেভিনিউ to depict the transfer of promised goods or service to customer in an amount that reflect the consideration to which the entity expect to be entitled in exchange of goods or service। অর্থাৎ আপনি এখানে গুডস আর সার্ভিস দিয়ে টাকা পাবেন, এবং সেইটার ভ্যালু কতটা রিকগনিশন করবেন, এখন কতটুকু করবেন, ভবিষ্যতে কতটুকু করবেন, এগুলো নিয়ে IFRS 15 স্পেসিফিক হাউ অ্যান্ড ওয়েন
An IFRS reporter will recognize revenue as well as require such entities to provide user of the financial statement with more informative, relevant disclosure. The standard provides a single principle-based five-step model to be applied to the contact with the customer. তার মানে এখানে আমরা দেখলাম আগের যে আইএস 18 ছিল, ওই 18-এ আইএস 18 আসলে বেসিক্যালি ছিল অনেকটা রুল বেস। আমি অলরেডি রুল বেস নিয়ে আপনাদের কথা বলেছি, এখন আর বলবো না। এই রুল বেস মানে নিয়ম বেসিসে, আর প্রিন্সিপাল বেস বলছে, এখন বলতেছে যে নতুন আইএফআরএসটা হচ্ছে প্রিন্সিপাল বেস এক, এবং ফাইভ স্টেপ মডেল, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল বেস, একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম, ফাইভ স্টেপ মডেল। তো এই ফাইভ স্টেপ মডেল অফ রেভিনিউ রিকগনিশন এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখন এই ফাইভ স্টেপ মডেলটাই আজকে মূলত শিখবো, তাহলে আমাদের পুরোটাই হয়ে যাবে। আমরা ফাইভ স্টেপ মডেলটা যদি ভালো করে দেখি, তাহলে আমরা আইএফআরএসটা পুরোটাই বুঝতে পারবো। এখন দেখেন ফাইভ স্টেপ মডেলটা কি, এই পাঁচটা মডেল। এইটা আপনাদের আসলে টু সাম এক্সটেন্ট যারা আজকে এখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি পড়েন বা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বোর্ডে দেন, এখন পর্যন্ত আমি লাস্টের 10টা ইন্টারভিউ বোর্ডের 8টাতেই হচ্ছে আমি অথবা অন্য কোনো সিএফও বা চার্টার অ্যাকাউন্টেন্ট যারা এক্সটার্নাল হিসেবে যায় বিভিন্ন বোর্ডে, তারা রেভিনিউর ওই প্রতিষ্ঠানের রেভিনিউ রিকগনিশন নিয়ে কোশ্চেন করবেই। সো আমাদের মাথায় রাখতে হবে যে রেভিনিউ রিকগনিশনের এই এই স্লাইডটা অলমোস্ট মুখস্থ করে ফেলতে হবে, যারা মোটামুটি চান যে না আমি একটু ভালো করে এই আইএফআরএসটা বুঝবো বা এটা বুঝবো। প্রথম হচ্ছে, পাঁচটা স্টেপের প্রথম হচ্ছে আইডেন্টিফাই দ্য কন্ট্যাক্ট উইথ কাস্টমার। প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কন্ট্যাক্ট উইথ কাস্টমার। এখন আমাকে বলেন তো, আপনাদের বাসার সামনে যে মুদি দোকান, এই মুদি দোকান থেকে আপনি যদি আজকে 10 কেজি 10 কেজি চাল কিনেন, হ্যাঁ 10 কেজি চাল কিনেন, তো সেইখানেও তো একটা জিনিস সেল করলো, ওই মুদি দোকানদার হচ্ছে সেলার, আর আপনি হচ্ছে পারচেজার বায়ার, তাই না? তো এই সেলার এবং বায়ার দুইজন হলো, তো তার ভিতরে কি কোনো কন্ট্যাক্ট আছে? আমার কোশ্চেনটা বুঝছেন কিনা? যে আমি বলছি যে কোনো রেভিনিউ রিকগনাইজ করবার জন্য ডেফিনেটলি একটা কন্ট্যাক্ট থাকতে হবে। আবার একই সঙ্গে বলছি যে বাসার সামনের মুদির দোকান, বাসার পাশের মুদির দোকান থেকে 10 কেজি চাল কিনলাম আমি, এখানে মুদি দোকানদার সেলার, আমি বায়ার। আমি যখন আইএফআরএস 15 অ্যাপ্লিকেশন করব ফর দ্য মুদি দোকান, ধরেন আমি আইএফআরএস 15টা করতে চাচ্ছি মুদি দোকানের জন্য, তাহলে এইটাকে করতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে এটা কন্ট্যাক্ট থাকতে হবে। তা আপনি কি মুদি দোকানদারের সাথে কোনো কন্ট্যাক্ট করেন নাকি করেন না? হয় কি হয় না? ভার্বাল ভার্বাল হয়। হ্যাঁ, একটা হচ্ছে যে ভার্বাল কন্ট্যাক্ট হয়, আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে তারা একটা মানি রিসিট কিন্তু দেয়, সাধারণত একটা ছোট্ট একটা মানি রিসিট দেয়, হ্যাঁ। ওইখানে আবার ধরেন যারা বাকিতে কিনি আমরা, দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে সাধারণত আমি যেটা দেখি যে বাকিতে কিনলে যেটা দুটা ঘটনা ঘটে, একটা হচ্ছে আপনাকে একটা রিসিট দেয় কিন্তু ওটা আনপেইড লেখা থাকে, আর আরেকটা হয় যে তার একটা খাতায় লিখে রাখে, হয়তো আপনার সাইন নিয়ে রাখে নরমালি, আর নগদে হলে শুধু একটা মানি রিসিট। সো এই কন্ট্যাক্ট অনুযায়ী যদি আপনার দেখেন যে, বা আগোরার থেকে যখন কিনেন, আগোরা আমি দেখেছি, আগোরার থেকে যখন আমি যে প্রোডাক্টটা কিনে আনি তার একটা মানি রিসিট থাকে, ওই একটা দুধ একবার নষ্ট হয়ে গেছে, অথবা একটা মানে একটা প্রোডাক্টের ডেট এক্সপায়ার হয়ে গেছে, বা একটা প্রোডাক্ট যা চেয়েছিলাম সেটা দেয় নাই, এই প্রত্যেকটা ক্ষেত্রেই তারা এটা চেঞ্জ করে দেয়, কারণ তাদের একটা মানি রিসিট দেয়, কিন্তু মানি রিসিট দিক বা না দিক, তার সাথে একটা ইমপ্লাইড, আপনি যেরকম বললেন একটা মৌখিক চুক্তি থাকে, ওইটাও চুক্তি। সো চুক্তি আছে, এটা লিখিত অথবা মৌখিক। তো প্রথম হচ্ছে যে কোনো রেভিনিউ রিকগনিশন করতে গেলে প্রথম কাজই হবে একটা কন্ট্যাক্ট থাকতে হবে উইথ দ্য কাস্টমার। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্যাক্ট। এখন এখানে বলতে পারেন যে পারফরমেন্স অব্লিগেশনটা কি, এই যে বললাম যে এই কন্ট্রাক্টের ভিতরে পারফরমেন্স অব্লিগেশন কি, বলেন তো ভাই কি এই পারফরমেন্স অব্লিগেশনটা কি? তার আমরা কি সার্ভিস দিচ্ছি বা কি প্রোডাক্ট দিচ্ছি এগুলো তো আইডেন্টিফাই করবো। ধরেন উনি 10 কেজি চাল দিল, এই 10 কেজি চাল দিল, এই 10 কেজি চালের আমাকে উনি 9 কেজি 900 গ্রামও দিতে পারবে না, 9 কেজি 900 গ্রামও দিতে পারবে না। আবার উনি 11 কেজিও দিতে পারবে না, ওনাকে আসলে 10 কেজি দিতে হবে। আর আমি যদি নাজির সেল চাই, নাজির সেলই দিতে হবে। সো এটা তার হচ্ছে একটা পারফরমেন্স অব্লিগেশন। আমার পারফরমেন্স অব্লিগেশন, লেটস সে বললো 70 টাকা করে কেজি, তাহলে এই 70 টাকা করে, 70 টাকা পার কেজি, আমাকে পার কেজির দাম 70 টাকাই দিতে হবে। আমি এখন দেই বা বাকি রাখি, সো আমার দুই এন্ডেই কিন্তু একটা থাকে।
সো এটা হচ্ছে সেকেন্ড, যে আপনার হচ্ছে পারফরমেন্স অব্লিগেশন। থার্ড হচ্ছে ট্রানজেকশন প্রাইস। একটু আগে বললাম না, এখন কোশ্চেন হচ্ছে যে এই ট্রানজেকশন প্রাইজের ঘটনাটা কি ঘটলো। একটু আগে আমরা সংজ্ঞায় পড়লাম যে ট্রানজেকশন প্রাইজের একটা বড় সমস্যা হচ্ছে যে আমি বলছি যে আগোরা যদি এখন ভ্যাট যদি উঠিয়ে দিয়েছে, আপনি 100 টাকা জিনিস সেল করলো, তার থেকে ধরেন 95 টাকা হচ্ছে তার টাকা, আর 5 টাকা সে ভ্যাট নিয়েছে, 5 টাকা ভ্যাট। হ্যাঁ, 5 টাকা ভ্যাট। সো এই ট্রানজেকশন প্রাইজে সে কিন্তু তার হচ্ছে মূলত 100 টাকা রিসিভ করলেও তার ট্রানজেকশন প্রাইস হচ্ছে এই 5 টাকা কনসিডার হবে না, 95 টাকা হবে। এটাকে ট্রানজেকশন প্রাইস বলে। এখন এই ট্রানজেকশন প্রাইস যেমন চাল ডাল সেল করলে একবারে অব্লিগেশন শেষ, কিন্তু যদি এমন হয় যে আপনি একটা একটা কম্পিউটার বিক্রি করছেন, লেটস সে, এখন এই কম্পিউটার বিক্রি করে আপনি যেটা করবেন, সেই কম্পিউটার শুধু বিক্রি করছেন তাই না, আপনি কম্পিউটারের সঙ্গে 1 বছর একটা সার্ভিস সেল করলেন। যখনই ধরেন আপনি বললেন যে ভাই আপনি 1 লাখ টাকা একটা লেনোভোর একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ নিলেন, নেয়ার পর বললো যে আমি 1 লাখ টাকা পিসি একটা পিসি অথবা একটা ল্যাপটপ, লেটস একটা ল্যাপটপই বলি, সে একটা ল্যাপটপ আপনাকে সেল করলো। এই ল্যাপটপটার হচ্ছে আপনার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে। এখন বলছে যে 1 লাখ টাকার ভিতরে আগামী 1 বছর ধরে আপনাকে 12 মাসে 12টা, সরি 2 মাস পর পর 6 বার 6টা সার্ভিস ফ্রি দিবে, মানে আপনাকে দেখে দিবে আপনার এটা ঠিক আছে কিনা, ঠিক আছে, সফটওয়্যার আপডেট করে দিবে, সার্ভিস দিবে। তাহলে এখন এই যে ট্রানজেকশন প্রাইস ছিল 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা কিন্তু আসলে এখন টিপি হলেও এই টিপির টাকাটা একবার আমি পাচ্ছি না। আমাকে যেটা করতে হবে, আমাকে এই 6টা সার্ভিসের ভ্যালু আলাদা বের করতে হবে। লেটস সে আমি একবার এক একটা সার্ভিসে গেলে আমার ও 700 টাকা করে খরচ হয়। একটা সার্ভিসে গেলে আমার যে সার্ভিস টিম যায় তার 700 টাকা খরচ হয়। তাহলে 6টা সার্ভিসে যদি 700 টাকা হয়, তাহলে হচ্ছে 6 × 7 হচ্ছে 4200। তাহলে আমি হিসাব করব যে আমার 1 লাখ টাকা থেকে 1 লাখ টাকা থেকে বাদ যাবে হচ্ছে মূলত আপনার 4200 বাদ যাবে। তাহলে এই বাদ বাকি যে 95,800 টাকা, এইটা হচ্ছে আমি রেভিনিউ রিকগনিশন করব হচ্ছে ডে 1-এ, যখন ডেলিভারি হয়ে গেল ডে 1-এ। আর বাদ বাকি অ্যালোকেশনের একটা অংশ করব হচ্ছে 2 মাস পরে 700 টাকা, তারপরের পরের 2 মাস পরে 700 টাকা, তারপরের 2 মাসে 700, এরকম করে 1 বছরের ভিতরে বাদ বাকি 4200 টাকা রিকগনিশন করব। এই যে অ্যালোকেশনটা আপনি করলেন, এই আর রিকগনিশন, এই দুটো এক একসাথে ইম্পর্টেন্ট। খেয়াল করেন, আপনি যখনই অ্যালোকেশন করছেন, এই অ্যালোকেশন করার পরপরই আপনাকে কিন্তু এটাকে কালেকশন করতে হচ্ছে। তার মানে আমি এই যে ল্যাপটপ সেলের কথা বললাম, এই ল্যাপটপ সেল করতে যে আপনি যখন হচ্ছে একটা অ্যামাউন্ট একবারে না করে একবারে হচ্ছে যেমন চাল ডাল আটা করলে আর পারফরমেন্স অব্লিগেশনে কিছু বাকি থাকবে না, অতএব ট্রান্সফার প্রাইসিং ইজি হয়ে যাবে একবারে। কিন্তু এইখানে যেটা কিন্তু একবার হচ্ছে না, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে দুইভাবে, একটা হচ্ছে আপনাকে প্রথম যেটা করতে হচ্ছে, আপনাকে হচ্ছে অ্যালোকেশন করতে হচ্ছে যে আপনি কতটুকু এখন রেভিনিউ রিকগনিশন করবেন, ভবিষ্যতে কতটুকু করবেন। সেই অ্যালোকেশন অনুযায়ী অ্যালোকেশন অফ দ্য ট্রান্সফার প্রাইসিং টু দ্য পারফরমেন্স অব্লিগেশন, অ্যান্ড লাস্ট হচ্ছে রিকগনিশন রেভিনিউ হোয়েন অর অ্যাজ দ্য পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড। তার মানে আমি যে স্যার, একটু আগে একটা কোশ্চেন করতে পারি এখানে? প্লিজ প্লিজ বলেন প্লিজ। জি। স্যার, যখন রেভিনিউ রিকগনিশন করছি, তো হুম প্রথম যে আমি 95,000 সামথিং লিখলাম, এটি কি আমার হুম সেল হবে? আর পরবর্তী সার্ভিস চার্জের অ্যামাউন্ট, এই যে অ্যাকাউন্টিং হেড, সেটাও হুম কি একই হেড হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জিনিস সেটা হচ্ছে ইউর, থ্যাংক ইউ। আমি যেহেতু আমার প্রতিষ্ঠান, খেয়াল করেন, আমি আপনাকে ভালো কোশ্চেন করছেন, খুব গুড কোশ্চেন। আমার প্রতিষ্ঠান যদি এমন হয় যে আমি কম্পিউটার ল্যাপটপই সেল করি, মানে কম্পিউটারই সেল করি, মানে আইটি কোম্পানি, আমি কোনো সার্ভিস দেই না, তাহলে যেটা হয় সাধারণত, আইদার আমি একটা সার্ভিস টিম রাখি, তাকে কিন্তু আমরা আপনার কস্ট সেন্টার হিসেবে রাখি, তাকে আলাদা প্রফিট সেন্টার হিসেবে দেখাই না, অথবা এই সার্ভিসটা আউটসোর্সিং করে দিই অন্য কোম্পানির কাছে। ফলে যেটা হয়, আমার কিন্তু ল্যাপটপই কোর বিজনেস, আমি কিন্তু ল্যাপটপই বিক্রি করছি, অন্যগুলো আমার নাই। তো আমি সাধারণত এই ল্যাপটপটাকেই রেভিনিউ দেখাবো এখন 95,800 এখন, আর ওরই বাদ বাকি অংশটা সার্ভিসের সাথে দেয়া সাপেক্ষে 700 টাকা করে আগামী আপনার 6 বারে এটা রেভিনিউ দেখাবো। এখন কোশ্চেন হচ্ছে, যদি এমন যদি হয় যে আমি জিপি গ্রামীণ ফোনের ব্যবসার ভিতরে কি থাকতে পারে, সেট সেল, তার সেট সেল একটা হচ্ছে রেভিনিউ, আর একটা হচ্ছে আপনার টক টাইম, হ্যাঁ, টক টাইম একটা রেভিনিউ লেটসে। আর একটা হইতে পারে হচ্ছে যে তার হচ্ছে সেট সেল করলো, মানে মোবাইল সেট, তারপর সিম, হ্যাঁ, সিম সেট, সিম সেল, টক টাইম সেল,
তারপরে ইন্টারনেট প্যাকেজ সেল এরকম থাকলো। তো সেট একবারে রেভিনিউ রিকগনিশন। তারপরে টক টাইম হচ্ছে আপনার মেয়াদ অনুযায়ী, যদি এটা হয় যে এটা মেয়াদটা আছে 1 বছর, তাহলে 1 বছরের ভিতরে আপনি রেভিনিউ রিকগনিশন করতে হবে। তারপরে সিমটা এককালীন হয়ে গেল। ইন্টারনেট প্যাকেজ যদি হয় যে 2 মাসের ফ্রি দিচ্ছেন, তাহলে 2 মাসের ভিতরে আপনার কালেকশন হবে। তার মানে আপনার রেভিনিউর হেড যতগুলো, যেমন গ্রামীণ ফোন বা অন্য ফোন কোম্পানি, ডেফিনেটলি তারা এই এই রেভিনিউ হেড গুলো আলাদা আলাদা দেখাবে। আমি জিপি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে বুঝতে পারবো, ডেফিনেটলি তারা আলাদা আলাদা দেখায়। যদি আলাদা দেখায় তাহলে প্রত্যেকটা আলাদা হেডে যাবে। কিন্তু আমি একটু আগে ল্যাপটপের কথা যখন বললাম, তারা যদি আলাদাভাবে সার্ভিস ইউনিট না থাকে, তাহলে এই প্রোডাক্ট সেল করবার জন্য তারা যদি এটাকে সার্ভিস রাখে, তাহলে ডেফিনেটলি তারা ওই সার্ভিস হিসেবে রিকগনাইজ করে না করে শুধুমাত্র এটাকে হচ্ছে তার মেইন রেভিনিউ হিসেবে দেখাবে। আমার ইয়েটা অ্যান্সারটা বোঝা গেছে ভাই? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা দেখেন অনেকগুলো জিনিস কিন্তু একবার করলাম। এখন আপনি আসেন যে এর সঙ্গে সঙ্গে শুধু তো এত এটার সাথে তো দুইটা জিনিস এখন খেয়াল করেন। এটা গেল 5টা কন্টাক্ট আপনি শিখে ফেললেন, হ্যাঁ, 5টা কন্টাক্ট, যে 5টা আপনার হচ্ছে এই সরি 5টা এই মডেল। একটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে কাস্টমারকে সাথে কন্টাক্ট থাকতে হবে, লিখিত হোক, এগ্রিমেন্টের মাধ্যমে হোক, লিখিত হোক, ইনভয়েসের মাধ্যমে হোক, মৌখিক হোক। তারপরে সেটার ভিতর বের করতে হবে পারফরমেন্স অব্লিগেশন কার কি আছে এই কন্ট্রাক্টের ভিতর। সেকেন্ড, তারপরে হচ্ছে থার্ড হচ্ছে ডিটারমিনেশন অফ টিপি, ট্রান্সফার প্রাইসিং, এই টিপি বের করা। থার্ড হচ্ছে অ্যালোকেশন অফ টিপি, অ্যালোকেশন টিপি একটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওই অ্যালোকেশন অনুযায়ী রেভিনিউ কোনটাতে কখন কিভাবে করবেন। কিন্তু এই ভিতরে এই ভিতরে হোয়েন আছে, এর ভিতরে হাউ আছে। খেয়াল করেন এই লাস্ট পয়েন্টটাই হোয়েন অ্যান্ড হাউ আছে। যেমন একটু আগে আপনি কোশ্চেন করলেন যে আমি 95,800 টাকা এখন আমি কালেকশন দেখাই দিলাম, কিন্তু আমার বাদ বাকি যে অ্যামাউন্টটা 4,200, ওইটা কিন্তু আমি দেখাবো আগামী 6 মাসে। তার মানে ওয়েন এবং হাউ দুইটা অ্যান্সারই এখানে হয়ে গেল। সো এভাবে করে আমাদের আসলে যত রেভিনিউর মডেল আসবে, আমরা এইভাবেই 5টা মডেল দেখবো, এবং আমাদের সাথে সাথে হাউ ওয়েন এইগুলো কোশ্চেনগুলো দিয়ে আমাদের ক্লিয়ার হইতে হবে যে আমরা আসলে কিভাবে এটা করছি, কেন করছি, কিভাবে করছি। সো এটা হচ্ছে আমাদের এই স্লাইডের বা এখানে মেইন কন্টেন্ট। স্যার এরপরে আমি দেখেন, একটা প্রশ্ন করি। প্লিজ প্লিজ বলেন বলেন, প্লিজ বলেন। হুম। স্যার এখানে যদি এই যে যে 95,000 টাকা যে সেলটা হলো, এটা হ্যাঁ, যদি মানে ইনস্টলমেন্টের মাধ্যমে দেয়, তাহলে রেভিনিউ রিকগনাইজটা কি কেমন হবে? ওকে, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, এখন দেখেন দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, প্রথম ইম্পর্টেন্ট কি, প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে আমার কোম্পানির পলিসি, আমি কি হচ্ছে যে ইনস্টলমেন্টে রেগুলার সেল করি কিনা। যেমন সিঙ্গার, আমি সিঙ্গারের সবসময় ওদের টপ টিমকে মানে মোটামুটি ট্রেনিং করাই বা ওদের সাথে ভালো একটা জানি, ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালাইসিস করে তাদের সাথে কাজ করতে হয়। তো সিঙ্গারের দেখা যায় যে ধরেন আপনি একটা ফ্রিজ সেল করলেন অথবা একটা এয়ার কন্ডিশন এসি সেল করলেন, হ্যাঁ। তো এসি সেল করলে তারা বললো যে এটা আপনি ইনস্টলমেন্টে সেল করবেন। তাহলে আপনি খেয়াল করেন যখন আমি ক্যাশ সেল করি তখন লিখি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এটা হচ্ছে সবচেয়ে স্টেট ফরওয়ার্ড আপনার হচ্ছে আপনার রেভিনিউ রিকগনিশন। যখন বাকি হয় তখন ক্যাশের জায়গায় হয় অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলসের জায়গায় হয় সেলস। তার মানে সেলসের জায়গায় কিন্তু কোনো চেঞ্জ নেই, বোথ জায়গায় সেলস ঠিকই। যখন ক্যাশের জায়গায় আমি বাকি হচ্ছে তখন অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে। আপনার কথা অনুযায়ী কি হচ্ছে, তারা যখন বাকি সেল করছে হয়তো বললো যে 30% ডাউন পেমেন্ট, ডাউন ডাউন পেমেন্ট, আর বলল যে আগামী 70% ভাগ হবে আগামী 7টা কিস্তিতে, মানে 10 10 করে 7টা কিস্তি। তাহলে দেখেন আমি তাহলে এখন রেভিনিউ রিকগনিশন কি হবে, আমি তাহলে সেলস তো পুরোই 100 নিব, সেলস 100 নিব, আর আমার ক্যাশ আসবে হচ্ছে ডাউন পেমেন্ট 30, আর বাদ বাকি থাকবে হচ্ছে এ আর অ্যাকাউন্ট রিসিভেবল 70। এখন কোশ্চেন হচ্ছে পরবর্তী মাসে যখন 10 টাকা পাবো তখন আমি কি করব, ক্যাশ আবার করব ডেবিট 10 টাকা, এ আর ক্রেডিট 10 টাকা। এরকম করতে করতে সাতটা সাতটা এন্ট্রি দিয়ে আমি কিন্তু এই কালেকশনটা করে ফেলবো। তার মানে রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে কিন্তু এই রেভিনিউ সেলস ওইটাতে বাকিতে করেন আর ইনস্টলমেন্টসে করেন আর ইয়েতে করেন, তাতে কিছু যাচ্ছে না, যাচ্ছে আসছে না। খেয়াল করছেন? বোঝা গেছে জিনিসটা ভাই? জি স্যার, ক্লিয়ার। ওকে। না, এটা যথেষ্ট ইন্টারেস্টিং কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা না এই আইএফআরএস 15 না যদি ক্লিয়ার হই তাহলে আমরা কিন্তু মেইন যে প্রথম ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম সেলসি আমরা বুঝতে পারবো না। এখন
আমি এইগুলো নিয়ে আর খুব বেশি ইয়ে করতে চাচ্ছি না, এগুলো আমরা জানেন, কিন্তু আমি কিছু ক্রিটিক্যাল ইস্যু আছে এখানে। যেমন ধরেন একটা ইস্যু আছে হচ্ছে যে আপনার কন্ট্রাক্টের ভিতরে, এটা আমরা জানি পারফরমেন্স অব্লিগেশন, হ্যাঁ, এগুলো আমি খুব বেশি কন্ট্রাক্টের কন্ডিশন এগুলো নিয়ে আলাপ করতে চাচ্ছি না। এইখানে এক্সেপশন যেটা আপনার অ্যাডভান্স নলেজ, মানে এতটুকু কিন্তু অলমোস্ট এতটুকু কিন্তু অলমোস্ট সবাই জানে, হ্যাঁ, সবাই অলমোস্ট, আমরা যারা অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করি তারা অলমোস্ট সবাই জানে, কিন্তু এইখানে কতগুলো ক্রিটিক্যাল ইস্যু আছে। তার মধ্যে একটা হচ্ছে যে কনসাইনমেন্ট সেল। কনসাইনমেন্ট সেল মানে কি বলেন তো? এটা কি বলতে পারেন কিনা, হোয়াট ইজ কনসাইনমেন্ট সেল? ওটা ওটা স্যার ইম্পোর্ট রিলেটেড কোনো বিষয় হতে পারে স্যার। আচ্ছা, আমি বুঝাই দিই, এটা একটা, এই নলেজটা আমার দরকার, নাহলে আপনি বুঝবেন না। ধরেন, লেটস সে আমি টিভি, এসি এগুলো সেল করি, এয়ার কন্ডিশনে এইগুলা, এই টিভি এসি আমার শোরুম ঢাকাতে, ঢাকাতে শোরুম আছে, আমি ঢাকা থেকে সেল করি। এখন আমি বললাম খুলনাতে আর একটা ইলেকট্রিক শপ আছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করে, স্পেশালি ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করে, তাকে বললাম যে ভাই আমার থেকে তুমি 3 পিস এয়ার কন্ডিশন নিয়ে রেখে দাও এসি, আর আর হচ্ছে 5 পিস টেলিভিশন, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ, 40 ইঞ্চি, 42, চাবি যাবে এরকম। এই জিনিসটা তোমাকে আমি দিয়ে রাখলাম, কিন্তু তুমি এই প্রোডাক্টটা যখন সেল করবা, সেল করার পরে তুমি এখান থেকে 5% প্রফিট রেখে বাদ বাকি টাকা আমাকে ফেরত দিয়ে দিবা। এই যে আমি আমার প্রোডাক্ট আমার ওয়্যার হাউস থেকে তার ওয়্যার হাউসে পাঠিয়ে দিলাম, ওখানে থাকলো, তার শোরুমে থাকলো, কিন্তু এখন পর্যন্ত আমি তাকে সেল করিনি, সে এটা কিনে নেয়নি। তার মানে সে কখনোই আমার কাছ থেকে কিনে নেবে না, সে আমার ওয়ান কাইন্ড অফ কনসাই, আমি হচ্ছে কনসাই নর আর সে কনসাই নি। তাকে আমি প্রোডাক্টটা পাঠাবো, সে সেল করে যখনই সেল হবে তখনই আমি ওই 100 টাকার প্রোডাক্ট, কিন্তু আমি 100 টাকা রেভিনিউ রিকগনিশন করবো না, আমি 95 টাকা করব। এই 95 টাকা করব, আর এই ইনভেন্টরিটা আমার খাতায় দেখাবো। তার মানে এই প্রোডাক্টের কস্ট যদি 80 টাকা, আর বিক্রি করার কথা 100 টাকা, আমার শোরুমে আমি 80 টাকা বিক্রি করে, 100 টাকা বিক্রি করি, 80 টাকা খরচ, আমার 20 টাকা লাভ থাকে। আর খুলনায় যেহেতু আমার শোরুম নাই, ডাইরেক্ট কোনো খরচ নেই, খুলনায় একজন শোরুম ওনারকে বললাম যে 100 টাকা সেল করলে তুমি 5 টাকা পাবো, মানে 5 টাকা সে পাবে, 95 টাকা আপনাকে দিবে। তাহলে আপনার রেভিনিউ তখন হবে 95, আপনার কস্ট তো 80 80 আছে। সো আপনি ডাইরেক্ট সেল করলে আপনার এটা জিপি থাকবে হচ্ছে 20%, আর ইনডাইরেক্ট কনসাইনমেন্টের মাধ্যমে সেল করলে জিপি হয়ে যাবে 15%। বোঝা গেল এটা? জি স্যার, ক্লিয়ার স্যার। হুম। তো এখন দেখেন, এই কনসাইনমেন্ট রিলেটেড কিছু ক্রিটিক্যাল ইস্যু আছে, আমি 10-15 মিনিটের ভিতরে একটা ভিডিও আছে আজকে দিব আপনাদেরকে, এই ক্লাস শেষ করে দিয়ে দিব, কারণ কনসাইনমেন্টটা বুঝাই দিলাম, কারণ কনসাইনমেন্ট না বুঝলে ওই ভিডিওটা বুঝতেন না। আচ্ছা, এরপর দেখেন, কারণ এটা তো প্রত্যেকটা করতে গেলে আলাদা আলাদা করে একটা করে কিন্তু ভিডিও, মানে আমার ক্লাসটা ধরেন আমি তো নেক্সট দিন ট্যাক্স ব্যাট করাবো, আপনার আজকে মনে হয় 6 ক্লাস, তো এটা নিয়েই 5-6টা ক্লাস করতে হয়, তা তো সম্ভব না। এই জন্য আমি যেটা করতেছি, আপনাদেরকে কিন্তু জিনিসটা বেসিকটা এখানে ধরাই দিচ্ছি, আর এটার রিলেটেড একটা 15 মিনিটে একটা ভিডিও আছে, ওটা আপনি দিয়ে দিব, দেখতে হবে। তারপরে কি জানেন, তারপর একটা আছে সেল উইথ এ রাইট, রাইট অফ রিটার্ন। এটার মানে কি বলেন তো? সেল উইথ রাইট অফ রিটার্ন, এটা মানে কি বোঝা যায় বলেন তো? জানি না স্যার। আচ্ছা, আচ্ছা, এটা বলি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ধরেন ধরেন আড়ং, আড়ং এ আপনি যত জিনিসপত্র কিনেন, শার্ট, ওটা কি বলা থাকে জানেন? আড়ং সম্পর্কে আর আইডিয়া আছে যে কতদিন ভিতরে ফেরত দেওয়া যায়? একটা ভাউচার লেখা থাকে 7 ডেজ স্যার। বা 10 ডেজ এর মতো সময় থাকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হচ্ছে যে ফেরত দেয়া যায় না মানে, তারা কিন্তু পণ্যটা পুরোপুরি ফেরত নেয় না, তারা কি করতে পারে, এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ করতে দেয়। তাহলে এক্সচেঞ্জ করার যে কন্ট্যাক্ট, সেটা কিন্তু এটা নর্মাল কন্ট্যাক্ট, বাট এখানে বলতেছে না, আপনি প্রোডাক্ট সেল করবেন বলে বলবেন যে আমি এটা ফেরত দিতে, মানে ফেরত নিয়ে নেবো, তুমি নাও, অসুবিধা নেই, তুমি আগামী 15 দিন বা 1 মাস বা 7 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ, যে কোনো এর ভিতরে তুমি ফেরত দিতে পারবা। এই ফেরত দিতে পারার যে চুক্তি, এরকম কিছু সেলস আছে, সেইখানে রেভিনিউ রিকগনিশন কি হবে, এটার একটা ভিডিও আছে, 6-7 মিনিট, মনে হয়, বেশি না, একদম ইজি, আপনি এটা দেখে ফেলবেন, আমি দিয়ে দিব। একটা একটা করে দেখবেন, তাহলে আপনি রিপিট করেও দেখতে পারবেন, সহজ। সেকেন্ড হচ্ছে আর একটা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, খেয়াল করেন, রিপারচেজ এগ্রিমেন্ট, এটার মানে কি বলেন তো?
প্রথমে কনসাইনমেন্ট বুঝলাম, তারপরে বুঝলাম হচ্ছে সেল উইথ রাইট অফ রিটার্ন, মানে ফেরত দেওয়ার অধিকার, ফেরত 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 দিতে পারে কাস্টমার এরকম অধিকার দিয়ে তাকে বিক্রি করলেন। থার্ডটা বললাম রিপারচেজ এগ্রিমেন্ট, এটা মানে কি? মানে বিক্রি করব পরে আবার কিনবো ওনার কাছ থেকে। আর বিষয়টা কি এরকম যে এখন অনেকে অফার দেয় যে আপনার পুরোনো ফ্রিজ চেঞ্জ করে নিয়ে যান, নতুন ফ্রিজ, ব্যাপারটা কি এরকম? না, এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমি বুঝাই দিই, এটা কাছাকাছি ওইটা, কিন্তু ওইটা ওইটাও এটাতে ফেলানো যাবে। তো মূলত এটা যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আমি উদাহরণ হিসেবে বলি, হ্যাঁ, যে আমি আমি হচ্ছে ধরেন মেশিন তৈরি করি, মেশিন, হ্যাঁ, আমি একটা মেশিন তৈরি করি, মেশিন তৈরি করে এই মেশিনটা আমার প্রোডাকশনে কাজে লাগে, প্রোডাকশনে কাজে লাগে। এখন এই আমার প্রোডাকশনে আমার মেশিনই কাজে লাগে, কিন্তু আমার ফাইন্যান্সিং দরকার। তখন আমি চুক্তি করলাম একজনের সাথে যে ভাই, আপনার কাছে আমি মেশিনটা সেল দেখাই দিচ্ছি, খেয়াল করেন, আমি আপনাকে মেশিনটা সেল দেখাচ্ছি। তার মানে আপনি তাহলে টাকাটা পেয়ে গেলেন, ফাইন্যান্সিং হয়ে গেল। এরপরে ওর কাছ থেকে আবার মেশিনটা আপনি নিলেন, নিয়ে ইউজ করলেন, এইটাকে বলা হয় লিজ। এটা IFRS 16, এটা হচ্ছে লিজ, এই IFRS 16, IFRS 16 এটা আমি নেক্সট দিনে দেখাই দিব। IFRS 16 এটা ইন্টারেস্টিং। IFRS 16 হচ্ছে লিজ। তার মানে আমি একটা জিনিস নিজেই তৈরি করলাম, তৈরি করে সেটা আবার একজনের কাছে সেল করলাম, কিন্তু ও এটা করবে না, ও- ওর এটা কাজে লাগবে না। ও খালি যেটা করলো, আমার কাছ থেকে 100 টাকা জিনিসটা কিনলো, পরবর্তীকালে আমাকে 5 বছর ধরে এটা 150 টাকায় ভাড়া দিল বা বিক্রি করলো। এটাকে ভাড়াই বলে, এটাকে লিজ মানে ভাড়া, ওয়ান কাইন্ড অফ। তো এইটার মানে হচ্ছে যে, অথবা আপনার কাছ থেকে কিনে নিল। তো এই রিপারচেজ এগ্রিমেন্টের একটা কিন্তু রেভিনিউ মডেল আছে। এইটার দুইটা পার্ট হয়, একটা আমরা IFRS 15-এ দেখবো, আর IFRS 16 একটা আছে, এটাকে বলা হচ্ছে লিজ বাইব্যাক। তো যাই হোক, এটা এটা একটু দেখতে হবে, এটাও আমি দেখাই দিব। এর পরেরটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পরেরটা, কারণ আমাদের দেশে দুই রকম ব্যবসা করে, খেয়াল করেন। আমরা কখনো কখনো একটা প্রোডাক্ট নিজেরা হচ্ছে মানে তৈরি করে বিক্রি করি। যেমন আমি সুপারস্টার গ্রুপের দীর্ঘদিন ছিলাম, ওনাদের বোর্ডে ওনাদের সাথে কাজ করেছি, হ্যাঁ। তো ওনাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই নিজে তৈরি করে বিক্রি করে, কিন্তু এর সাথে সাথে তারা আরেকটা ব্যবসা করে। এই যে ধরেন মেট্রো রেল দেখলেন না, মেট্রো রেল দেখছেন তো আপনি, না? মেট্রো রেলের মেট্রো রেলের আপনার যত স্কেলেটারে ওঠেন, হ্যাঁ, মেট্রো রেলের যে স্কেলেটারে ওঠেন অথবা যে লিফটটা ইউজ করেন, হ্যাঁ, এই লিফটটা ইউজ করেন, এই লিফটটা কিন্তু মূলত অটিস নামে একটা কোম্পানি, অটিস নামের একটা কোম্পানির সাথে চুক্তি ছিল। অটিসের এই চুক্তির এগ্রিমেন্ট ছিল হচ্ছে সুপারস্টার, মানে এসএসজি হচ্ছে অটিসের লোকাল পার্টনার ছিল। এসএসজি ছিল অটিসের লোকাল পার্টনার। এখন তাহলে আপনি খেয়াল করেন, আপনি যখন একটা প্রোডাক্ট সেল করছেন, আপনি তৈরি করে 100 টাকায় সেল করছেন, তখন তো এটাই আপনার রেভিনিউ, এই 100 টাকায় আপনার রেভিনিউ। কিন্তু আপনি যখন অটিসের প্রোডাক্ট সেল করছেন, তখন 100 টাকা সেল করলে হয়তো আপনার 3% প্রফিট থাকছে, 3% মার্জিন থাকে। এখন কোশ্চেন হচ্ছে, আপনি কি 100 টাকা রেভিনিউ দেখাবেন নাকি 3 টাকা দেখাবেন? কারণ আপনি তো নিজের প্রোডাক্ট নিজে তৈরি করে সেল করলে তো 100 টাকাই দেখাচ্ছেন, কিন্তু অন্যের প্রোডাক্ট আপনি খালি এখানে ডিস্ট্রিবিউটর অথবা এজেন্ট অথবা ইনডেন্টর, এটা বিভিন্ন নামে বলে, ইনডেন্টরও একই। তখন কি আপনি ফুল 100 টাকাই দেখাবেন নাকি 3 টাকা দেখাবেন আপনার রেভিনিউ? এইটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্সেস এজেন্ট। বোঝা গেছে কন্ট্রাক্টে? এরকম আপনাদের এরকম কোনো ঘটনা আছে? কেউ এরকম কোম্পানিতে কাজ করেন যারা হচ্ছে ডিস্ট্রিবিউটর অথবা এজেন্ট অথবা হচ্ছে এরকম, বুঝতে পারছেন ঘটনাটা? স্যার আরেকবার বলবেন স্যার? আচ্ছা, ধরেন সুপারস্টার উদাহরণ দিচ্ছিলাম, ওইটা আবার রিপিট করি। সুপারস্টার ফ্যান সেল করে, ফ্যান, তাদের লাইট আছে, অনেক ধরনের লাইট আছে, তো তারা এগুলো সেল করে। এইটা তারা তৈরি করে, তারা হচ্ছে র মেটেরিয়াল জাপান, চায়না, তাইওয়ান থেকে আনে, এখানে তৈরি করে অ্যাসেম্বলিং করে বিক্রি করে। আর তারা কিছু ফিনিশ গুড সেল করে, যেমন ধরেন জেনারেটর, জেনারেটর ছিল, জেনারেটর পর্তুগালের একটা ব্র্যান্ডের জেনারেটর ছিল আপনার, সেই জেনারেটরটা আমরা এখানে ব্যবসা করতাম। অথবা লিফট কোম্পানির ভিতর অটিস লিফট ছিল। এই প্রোডাক্টটা কিন্তু অটিস আমার না, অটিস হচ্ছে অটিস কোম্পানির, কিন্তু আমি এখানে তার এজেন্ট। এজেন্ট হওয়ার কারণে আমি আমার মাধ্যমে এলসি হয়, বা সরাসরি কাস্টমার, কাস্টমার যে উনিও ওটিসকে এলসি করতে পারে অথবা আমার মাধ্যমে এলসি হতে পারে। তো আমার মাধ্যমে এলসি হোক আর কাস্টমারের মাধ্যমে এলসি হোক,
অটিস কোম্পানির সাথে আমাদের চুক্তি যে 100 টাকা সেল হইলে আমার 3 টাকা প্রফিট থাকবে বা 2 টাকা প্রফিট থাকবে, তখন আমি এটাকে বলি ডিস্ট্রিবিউটর বা এজেন্ট। তো সেই এজেন্টের রেকগনিশনের ক্ষেত্রে আমি একটা অটিস লিপ সেল করলাম গভর্নমেন্টের কাছে 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার যে সেল করলাম, আমার হয়তো 30 লাখ টাকা প্রফিট থাকবে 10 কোটি টাকার ভিতরে। আমার কোশ্চেন হচ্ছে এসএসজি কি 30 কোটি টাকা রেভিনিউ রিকগনিশন করবে না 30 লাখ করবে? 10 কোটি টাকা 30 লাখ করবে না, সরি 30 লাখ মানে 30 কোটি স্যার। না, 10 কোটি করবে নাকি 30 লাখ করবে? এই এই রেভিনিউ রিকগনিশনের কমপ্লিকেসির ভিতরে এজেন্ট ভার্সেস প্রিন্সিপাল এই কথাটা আসছে, বুঝে গেল? এবার বুঝছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইটারও একটা আমার এরকম করা আছে 5-7 মিনিটে, এটা আমি দিয়ে দিব, কারণ এটা আমি এখন বলতে গেলে সবগুলো হচ্ছে দেরি হবে, বাট সুন্দর করে গুছায় এক্সাম্পল, মানে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এক্সাম্পল দিয়ে দিয়ে করা আছে, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে মডিফিকেশন অফ কন্ট্রাক্ট। এটা মানে অনেক সময় হয় যে আপনি ধরেন একটা চুক্তি করলেন যে 100 পিস বিক্রি করবেন, 100 পিস, হ্যাঁ? তো হঠাৎ করে বললো যে না 100 পিস না, এই কন্ট্রাক্ট চলা অবস্থায় 120 পিস নিবে, অথবা বললো না 120 না, 120, 100 থেকে কমে 90 পিস নিবে। এই যে মডিফিকেশন অফ কন্ট্রাক্ট হয়, তাহলে কি কি অবস্থা, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে কাস্টমার রয়্যালটি প্রোগ্রাম। এটার মানে আপনারা জানেন, ওই যে আমরা অনেক সময় অফার দেই যে আপনি যদি লেটসে 15টা সাবান সেল করছেন, 12টা সাবান যদি কেনেন, তাহলে একটা সাবান ফ্রি পাবেন ওইটার প্যাকেটগুলো জমা দিলে, অথবা আপনি একটা রিওয়ার্ড পয়েন্ট যেমন আগোরা, হ্যাঁ, আগোরা, তারপরে নন্দন, এইসব জায়গায় বা ইয়েতে, তখন দেখা যায় আমাদের একটা কার্ড দেয়, কার্ড। এই কার্ডে কি থাকে, বা বাটাতে বা যে কোনো কোম্পানিতে আমরা দেখি যে কি করে, যে আমাদের একটা কার্ড দেয়। ওই কার্ডে আমি যখন কিনি আমার একটা পয়েন্ট জমা হয়, পয়েন্টগুলো পরবর্তীকালে আমি রিওয়ার্ড পয়েন্ট আকারে এটাকে এনক্যাশ করতে পারি। সেই যে কাস্টমার রয়্যালটি প্রোগ্রামের ক্ষেত্রে রেভিনিউ রিকগনিশন কিরকম হবে, বোঝা গেছে? পুরো প্রবলেমটা বোঝা গেছে যে আমি এখানে যে আপনার কনসাইনমেন্ট সেল, সেল উইথ দ্য রাইট অফ রিটার্ন, রিপারচেজ এগ্রিমেন্ট, প্রিন্সিপাল ভার্সেস এজেন্ট, মডিফিকেশন অফ কন্ট্রাক্ট অ্যান্ড কাস্টমার কাস্টমার রয়্যালটি প্রোগ্রাম, এই যে IFRS 16, IFRS 15 এর যে 6টা জটিলতা হতে পারে, 6টা আলাদাভাবে জটিলতার প্রসঙ্গটা নিয়ে আলাপ করলাম। এটা রেভিনিউ রিকগনিশন এক একটা এক্সাম্পল করে আমার কাছে অলরেডি ভিডিও করা আছে, 10 মিনিট 7 মিনিট ছোট ছোট, ওগুলো আপনাদেরকে দিব, এই কটা দেখবেন, তাহলে হবে কি আমরা নেক্সট ক্লাসে ট্যাক্স ব্যাটের ক্লাসটা শুরু করতে পারবো। বোঝা গেল ভাই? জি ইজ স্যার। ইট ক্লিয়ার? ওকে, তাহলে এই এক সপ্তাহ এটা একটু কষ্ট করে দেখতে হবে। তাহলে আজকের মতো শেষ করি, আমরা নেক্সট এর আপনার জানাই দেওয়া হবে যে আসলে নেক্সট ক্লাস কবে, ঈদের আগে আর ক্লাস হবে কিনা আমি জানি না, অন্যদের এটা স্যার জেনে একটু আমরা। ছোট্ট কোশ্চেন করি স্যার। প্লিজ প্লিজ বলেন, জি বলেন প্লিজ, স্যার, অবশ্যই। চায়না একটা কোম্পানি বাংলাদেশে হ্যাঁ, আহ, বাংলাদেশি পেট্রো বাংলার সঙ্গে কাজ করে। হ্যাঁ, চাইনিজ কোম্পানি। দীর্ঘ দীর্ঘ 3 বছর যাবত তারা সার্ভিস দিচ্ছে, এবং চায়না থেকে তারা রেমিটেন্স আকারে ফান্ড নিয়ে এসে সেগুলা খরচ করে তারা মূলত তার চুক্তি মানে কমপ্লিট করছে আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ। 3য় বছর পরে গিয়ে পেট্রো বাংলা এবার কি করছে, তার যে কোম্পানিতে কাজ করছিল সেই কোম্পানির মাধ্যমে বিল পেমেন্টের সময় আসছে। হুম, এবার যখন আমাদের ব্রাঞ্চ অফিস বিল সাবমিট করলো, হুম, দেখা গেল যে বিলটা কি করলো, সরাসরি ডলার কনভার্টের মাধ্যমে আমাদের চায়না হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছে। হুম, হুম। এখন তাহলে আমার যে ব্রাঞ্চ অফিস, এই ব্রাঞ্চ অফিসে কোনো রেভিনিউ রিকগনিশন হয়েছে কিনা স্যার, এটা হ্যাঁ, একটু জরুরি। না, খুব ভালো কোশ্চেন। এই দেখেন এইখানেই হচ্ছে এই যে প্রিন্সিপাল ভার্সেস এজেন্ট, হ্যাঁ, কেন বললাম কথাটা খেয়াল করেন। আপনি কিন্তু এখানে আপনার, আপনি কিন্তু এখানে এজেন্ট আকারে আছেন, এজেন্ট, আপনি নট, ইউ আর নট প্রিন্সিপাল, কারণ আপনি চায়নার একটা ব্রাঞ্চ অথবা লিয়াজ অফিস এখানে আছে, ঠিক আছে? তো ব্রাঞ্চ লিয়াজ অফিসের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্রাঞ্চ লিয়াজ অফিস ক্যান নট রিকগনাইজ রেভিনিউ, তারা করতে পারে না। তারা যেটা করে সেটা হচ্ছে ব্রাঞ্চ চালানোর জন্য হেড অফিস থেকে একটা অ্যামাউন্ট পায়, ওইটা এখানে খরচ করে, আর রেভিনিউটা পরে রিকগনিশন হয় চায়নায়। এইটাই হচ্ছে ব্রাঞ্চ এবং লিয়াজ অফিসের একটা বড় আপনার হচ্ছে ফিচার। তো সেই অনুযায়ী যদি আপনার এইটার প্রোডাক্টের রেভিনিউ এখানে যদি ব্রাঞ্চ হয়ে থাকে, আর নেচার অফ বিজনেস এমন হয় যে আপনার ওখান থেকেই তারা প্রোডাক্ট পাঠাবে এবং পেমেন্টও ওখানে সরাসরি চলে যাবে, তাহলে এখানে আপনি এজেন্ট, অর্থাৎ এজেন্টের ফর্মুলা আপনি এখানে ব্রাঞ্চ। তো ব্রাঞ্চের দুইটা হইতে পারে, একটা হচ্ছে এইখানের এই রেভিনিউ পারপাস একটা প্রফিট এখানে থাকতে পারে, ছোট 3% 5% এরকম হতে পারে, এটাও হয় অনেক ক্ষেত্রে। আরেকটা হয় এসব কিচ্ছু না, আপনি এখানে কোনো রেভিনিউ রিকগনিশনই হবে না ব্রাঞ্চে, পুরো টাকাটা
ব্রাঞ্চের খরচ, চালানোর খরচটা আপনার প্রিন্সিপাল কোম্পানি চায়না থেকে পাঠাবে, তখন আসলে এখানে রেভিনিউ রিকগনিশন হবে না। তো থ্যাংক ইউ, গুড কোশ্চেন, গুড এই কোশ্চেন। ক্ষেত্রে স্যার আমার একটা প্রবলেম মনে হচ্ছে আর কি। হুম যদি আপনি ট্যাক্স নিয়ে সামনের ক্লাস আলোচনা করবেন, তো হুম আমার কন্ট্রাক্ট ভ্যালু দেখা যাচ্ছে যে 300 কোটি টাকা। আমি হুম ওনার কন্ট্রাক্ট পারফর্ম করতে আমার খরচ হয়েছে হয়তো দেখা যাচ্ছে মাত্র 30 কোটি টাকা। হুম তো এই যে আমি প্রায় 70 কোটি, মানে 70% আমি কি করলাম, প্রায় প্রফিট করে ফেললাম, হুম কিন্তু হুম আমার ট্যাক্স ভ্যাট কাটা হয়েছে গভর্নমেন্ট রেট অনুসারে। হুম যেহেতু কোনো প্রফিট টার্নওভার এখানে রিকগনিশন হচ্ছে না, তাই হুম রিয়াল নেট প্রফিটও আমার এখানে বাহির করতে পারছি না। তার মানে হুম গভর্নমেন্ট যে আরো ট্যাক্স প্রাপ্য ছিল, এই হুম বিষয়টা কিন্তু স্যার আর এখানে আসছে না বলে মনে হচ্ছে না। হুম। এটা একটা বড় সমস্যা হচ্ছে ব্রাঞ্চ লিয়াজে অফিসে, এটা বড় চ্যালেঞ্জ যে আসলে এইটার আপনার এখানে খরচটা কিভাবে দেখাবে, গভর্নমেন্ট রেভিনিউ, ট্যাক্স, ভ্যাট। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে একটা কমপ্লিকেটেড আলাদা একটা ইস্যু আছে। তা আমি এটা নিলাম আপনার এই যে ধরেন ব্রাঞ্চ অফিসের আহ, এখানে যে মেনটেন করে যারা বেঞ্চ অফিস আছে, আমাকে একটু দেখতে হবে যে আপনি যে এক্সাম্পলটা দিলেন, আপনার কি নাম ভাই? আমি স্যার মোহাম্মদ জিয়াউর রহমান। আচ্ছা, আপনি আমাকে জাস্ট আলাদাভাবে একটু নক করেন, এটা আমারও একটু অ্যানালাইসিস করে বোঝার বিষয় আছে। আমি এটা নিয়ে আগে বেশ কিছু প্রবলেম কিন্তু পেয়েছি, সো আপনার এই কোশ্চেনটা আমার উপকার হলো যে এটা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করে আপনার সাথে আলাদাভাবে শেয়ার করবো বা গ্রুপে এখানেই বলবো, যেহেতু আপনি কোম্পানির নাম মেনশন করছি না, তো সবার লার্নিংটা হবে। তো আমি একটু একটু দেখতে হবে এটা, বাট থ্যাংক ইউ নর্মালি স্যার। এইটা দেখে আমরা একটু করতে পারবো, ঠিক আছে। বাট স্যার রেভিনিউ থ্যাংক এখানে রিকগনিশন হবে না ফর শিওর, কিন্তু ওই যে যেহেতু এখানে তো পারফর্ম করছে গভর্নমেন্ট, তাহলে নিশ্চয়ই টিডিএস ভিডিএস গুলো কাটছে, তো সেইটার অ্যাপ্লিকেশন কিরকম হবে কি হবে এটা এই আমরা বছর বাজেটে কিন্তু স্যার এটা খুব বিশাল ভাবে আসছে, কারণ ম্যাক্সিমাম কোম্পানি যেহেতু ট্যাক্স ভ্যাট এখানে একটা বিশাল অ্যাভয়েডেশনের সুযোগ ছিল, এটা কিন্তু হুম, আলোচনা আসছে স্যার ইতিমধ্যে বাজেটের মধ্যে। রাইট রাইট, আমি এটা নিয়ে আলাদাভাবে আপনার সাথে আলাপ করবো প্লিজ। হ্যাঁ, আর স্যার কেউ কোনো কোশ্চেন? জি খুব একটা কোশ্চেন স্যার। জি জি, বলেন। অ্যাকাউন্টস পেয়েবল যদি হুম এ, না থাকে বাট অ্যাকাউন্ট রিসিভেবল থাকে, হুম। সেটা কি হতে পারে স্যার? অ্যাকাউন্টস পেয়েবল আছে? অ্যাকাউন্টস পেয়েবল নেই। নেই। অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ অবশ্যই হতে পারে, কারণ আপনি সরি অ্যাকাউন্টস সরি পেয়েবল, স্যার, অ্যাকাউন্টস পেয়েবল আছে বাট হ্যাঁ, রিসিভেবল। মানে কোনটা রিসিভেবল নাই, পেয়েবল আছে, তাই? হ্যাঁ। তার মানে আপনি বাকিতে সেল করেন না, আপনি 100% ক্যাশ সেল করেন। ক্যাশ সেল করলে তো আপনার অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হবে না, কিন্তু বাকিতে কিনেন, বাকিতে কিনলে এপি হইতে পারে। মানে আপনার যে বেসিক র মেটেরিয়াল বা মেসির প্রোডাক্ট, সেটা বাকিতে কিনলে এপি তৈরি হবে। ধরেন আমি আমি লেটসে আমি যদি মনে করেন যে এখানে আপনার হচ্ছে করি, লেটসে আমি হচ্ছে আপনার ফ্যান কিনে বিক্রি করি, ইলেকট্রিক ফ্যান। তো আমি যার কাছ থেকে কিনছি, ওয়ালটন, সুপারস্টার, তাদের কাছে টাকা বাকি রেখে 2 মাস, তাহলে আমার এপি থাকবে। কিন্তু আমি আবার বিভিন্ন জায়গায় সেল করি অ্যাডভান্স টাকা নিয়ে, কোনো রকম কোনো ক্রেডিট সেল করি না। ক্রেডিট সেল না করলে অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে না, কিন্তু আমি যে বাকিতে কিনছি তো এপি তো থাকবেই। সো এটা তো হতেই পারে, এটা জেনারেল। এটা যদি বাকি, আবার অনেক জায়গায় এমন হইতে পারে যে এপি নাই, বাকিতে কিনতে পারছেন না, কিন্তু বাকিতে বিক্রি করতে হচ্ছে, তখন অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে। ঠিক আছে, এটা বড় ইস্যু না, এটা হতেই পারে। থ্যাংক ইউ স্যার। ওকে, তো আমরা যদি, জি একটা কোশ্চেন বলেন, ছিল স্যার। বলেন প্লিজ। স্যার আমি একটা গার্মেন্টস এর অ্যাকাউন্টসে আছি আর কি। জি। তো আমাদের ট্যালি আছে, এর কিছুদিন আগে প্রাইম নিছে, মানে মাল্টি ইউজার নিছে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এটা একদম, এটা যদিও ওপেনলি বলতেছি, আহ, আমাদের পুরো ডায়াগ্রামটা মানে স্টোর থেকে শুরু করে ভ্যাটটেক্স সবকিছু নিয়ে আপনার যেহেতু ট্যালিতে কাজ করা হচ্ছে, এই জিনিসগুলো ডায়াগ্রামরা মানে আপনাদের যে একটা সাজাতে যাচ্ছিলাম কি, যে এখন আপনাকে সরাসরি বললাম এই কারণে, কারণ সব জায়গায় না বলতে পারতেছি না, যেহেতু না আপনি এটা ভালো, স্টুডেন্ট। এটা ভালো। এটা কিন্তু আমরা অনেক কোম্পানি ট্যালি দিয়ে এমন ইআরপি বানিয়েছি, আনবিলিভেবল। আমি মাহমুদ বাসার না আপনি, জি স্যার, জি স্যার। ওইটা কিন্তু ট্যালি দিয়েই কিন্তু আমরা এত সুন্দর করে আপনার অলমোস্ট একটা ট্যালিকে দিয়েই এমন ভাবে করা হয়েছে যে একটা ইআরপির মতো ইউজ করে, যেটা করে দেওয়া যাবে, অসুবিধা নেই, এটা করা যাবে, হ্যাঁ করে দেওয়া যাবে। তাহলে আমি কার মানে কিভাবে আপনার একটু আপনি কন্ট্যাক্টে আপনি আমি। আমাকে আপনার এই যে এইখানে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে নক করে রাখতেছি, আমি এটা ব্যবস্থা করছি ইনশাল্লাহ। জি। জি স্যার। তা আমি ওকে। আমার মানে এটা নিয়ে একটু মানে যেখানে এখানে ভ্যাটের ইস্যু আছে, হ্যাঁ। মূসক 6.1 6.2 ইস্যু আছে, হুম। তারপর অন্যান্য বিষয়গুলো পুরা ডায়াগ্রামটা দরকার আছে। শিওর আমাদের শিওর। এখানে বেশি প্র্যাকটিস নেই, আর গার্মেন্টস আসলে চায় না, ওরা প্র্যাকটিস করতে চায় না, হ্যাঁ। মালিকরা চায় না। আমি চাচ্ছি যে এটা যেহেতু গভর্নমেন্টও মোটামুটি আমাদের ভালো একটা গভর্নমেন্ট, আলহামদুলিল্লাহ, এখন যদি একটা সেট আপ করতে পারি খুব ভালো। আর আমি হ্যাঁ। মানে যোগ্য লোক পাই না দেখে আমিও সাহস করে দিতে পারি না।
ওকে ওকে, এটা খুব জরুরি। এখন কিন্তু এখনকার সময় বিপদ হয়ে যাবে, হ্যাঁ? এখন যদি না করা যায়, এখন কিন্তু খুব বেশি বিপজ্জনক হয়ে যাবে। জি স্যার, আপনাকে আপনি হচ্ছে, সাপোর্ট করতেছে আপনি। জি স্যার। আপনি কি এমআই বাসার নামে আছে এখানে, না? জি স্যার, আমার এখানে এমআই বাসা না, হোয়াটসঅ্যাপে এই এমআই বাসার নামেই আছে। ওকে ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের মতো শেষ করে আপনার সাথে আমরা যোগাযোগ করছি, বাদশা সাহেব। জি। আচ্ছা, থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।